প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, জাতীয় নির্বাচনের তফসিল অক্টোবরে হবে। সোমবার নগরীর ইটিআই ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন ডেমোক্রেসি RFEDর নবনির্বাচিত কমিটির অভিষেক ও বিদায় কমিটির বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। প্রধান নির্বাচন কমিশনার বলেন, দলীয়করণের দিন শেষ, নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ। সরকার সময়সীমা ঘোষণা করলে সেই সময়ে নির্বাচন আয়োজনের জন্য জোরে সোরে প্রস্তুতি নিচ্ছে কমিশন। দীর্ঘ ১৬ বছর পর খুলনা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশন উদ্বোধন করা হয়েছে। সকালে সার্কিট হাউস মাঠে সম্মেলন উদ্বোধন করা হয়। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বেলুন উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন। এর আগে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয়, দলীয় ও অঙ্গ সংগঠনের পতাকা উত্তোলন করেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। বিএনপির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত, জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, মহানগর বিএনপির আহ্বায়ক SM শফিকুল আলম মনা উপস্থিত ছিলেন। বেলা 3:30টায় জেলা স্টেডিয়ামের জিমনেশিয়াম ভবনে অনুষ্ঠিত হবে কাউন্সিল অধিবেশন। জামায়াত নেতা আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া না হলে নিজেকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর আর্জি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে শরীয়তপুরের ভেদরগঞ্জে এক পথসভায় এ দাবি জানান তিনি বলেন, আজহারুল ইসলামের মুক্তির সঙ্গে সঙ্গে বাংলাদেশ পুরোপুরি মুক্তি পাবে না, তবে একজন মজলুম মুক্তি পাবে। বাংলাদেশকে মুক্ত করতে হলে এদেশের যুব সমাজকে এগিয়ে আসতে হবে। টানা 15.5 বছর জামায়াতের উপর জুলুম চলেছে। রাজনৈতিক দলগুলো আন্দোলন করেছে ফ্যাসিবাদী সরকারকে সরানোর জন্য। ছাত্রদের নেতৃত্বে সেই শক্তিতে বাংলাদেশ মুক্ত হয়েছে। আল্লাহ তাআলা বেশি বেশি করে মুজাহিদ মুজাহিদা পয়দা করুন। এই জায়গাটার নাম হচ্ছে শরীয়তপুর। আমি আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, শরীয়তের আইন কায়েমে এই জায়গা যেন সিংহের মতো দাঁড়ায় যায়। আল্লাহ অনেকগুলো সিংহের জন্ম যেন এই এলাকায় দান করেন। আওয়ামী লীগ দেশ থেকে পাচার হওয়া টাকা দিয়ে দেশকে অস্থিতিশীল করার সব ধরনের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেছেন, সরকার জনগণকে সাথে নিয়ে শক্ত হাতে তাদের প্রতিহত করবে। আওয়ামী লীগের যারা এসব কাজ করছে তাদের ঘুম হারাম করে দেয়া হবে। গতরাত 3:05 দিকে বাড়িধারা DOHS এর নিজ বাসায় জরুরি সংবাদ সম্মেলন ডেকে এমন মন্তব্য করেন উপদেষ্টা। এদিকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ হয়েছেন উল্লেখ করে পদত্যাগের দাবি ওঠা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তারা চায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সেটার জন্য যা যা করা দরকার করা হবে, তাহলে তো আর পদত্যাগের কোনো প্রশ্নই আসে না। দায়িত্বহীনভাবে বলতে চাচ্ছি, আমি এই আওয়ামী যারা এই কাজগুলি করতেছে তাদের আমি ঘুম হারাম করে দিব এবং তারা কোথাও কোনো স্থান পাবে না। দিনে রাতে যে জায়গায় হোক না কেন তাদের কোথাও কোনো স্থান হবে না। আর একটা আমি আপনাদের কাছে দায়িত্বহীনভাবে বলতেছি যে আমার বাহিনীকে আমি ইনস্ট্রাকশন দিয়েছি, তারা তাদের টহল কার্যক্রম আরো বৃদ্ধি করবে। আগামীকাল থেকে যেন কোথাও কোনো কিছু না ঘটে এই জন্য তারা ব্যবস্থা নেবে। দেশ পরিচালনায় কিছু কিছু ক্ষেত্রে ব্যর্থতার কথা স্বীকার করে পরিস্থিতি উত্তরণে আন্তরিকতার ঘাটতি নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে রাজশাহীর PTI এর সম্মেলন কক্ষে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্ব সহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালায় যোগ দিয়ে তিনি এ কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নতুন বাংলাদেশে কয়েকটি ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠান নিয়ে কাজ করছে সরকার। এর মধ্যে উল্লেখযোগ্য পুলিশ বাহিনী। নিয়োগ থেকে শুরু করে বাহিনীটির সর্বক্ষেত্রেই ভঙ্গুরতা পরিলক্ষিত। রাষ্ট্র পরিচালনায় বেশ কিছু জায়গায় ব্যর্থতা থাকলেও তা উত্তরণে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে সরকার। ফ্যাসিবাদের দোসররা কোটি কোটি টাকা খরচ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে। ফ্যাসিবাদ দোসরদের কিছু অংশ দেশের বাইরে পালিয়ে গেলেও অধিকাংশই দেশের ভেতরে অবস্থান করছে বলে উল্লেখ করেন আইন উপদেষ্টা। এগুলি তো বানানো কথা না, আপনারা জানেন। টাকা থাকলে এবং বদমতলব থাকলে অনেক আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার মতো অনেক কিছু করা যায়। তাদের একটা রোল থাকতে পারে এবং আছে বলেও আমরা অনেকে বিশ্বাস করি। এছাড়া যারা আপনার স্বভাবগত অপরাধী তাদেরও অবশ্যই ভূমিকা আছে এখানে। আমাদের ব্যর্থতা আছে, এটা অস্বীকার করার কোনো রকম উপায় নাই।
নির্বাচিত সরকার দায়িত্ব না নেওয়া পর্যন্ত দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করতে সেনা সদস্যদের নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সোমবার দুপুরে সাভার ক্যান্টনমেন্টে ফায়ারিং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই কথা বলেন। সেনাপ্রধান বলেন, দ্রুত কাজ শেষ করে ক্যান্টনমেন্টে ফিরে যেতে চেয়েছিল সশস্ত্র বাহিনী, কিন্তু কাজটা দীর্ঘদিন ধরে করে যেতে হচ্ছে। কাজ যেহেতু বহুদিন ধরে করে যেতে হচ্ছে, তাই ধৈর্য রাখতে হবে এবং পেশাদারিত্বের সাথে দেশ ও জাতির জন্য আমাদের কাজ করে যেতে হবে। তিনি আরও বলেন, দেশে যতদিন না একটা নির্বাচিত সরকার আসে ততদিন শান্তি শৃঙ্খলা রক্ষায় কাজ করে যেতে হবে। ইনেট টু সিভিল পাওয়ারের কাজে, দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার কাজে আমরা ব্যস্ত। দেশ ও জাতির জন্য এই কাজটা আমাদের করে যেতে হবে। আমি প্রথমে মনে করেছিলাম আমরা খুব তাড়াতাড়ি এই কাজটা শেষ করে সেনানিবাসে ফেরত আসতে পারবো। এই সার্ভিসটা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং দেশ এবং জাতির জন্য আমাদের কাজ করে যেতে হবে যতদিন না আমরা একটা নির্বাচিত সরকার পেয়ে যাই। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন আইজিপি বাহারুল আলম। সকালে রাজশাহীর পিটিআই এর সম্মেলন কক্ষে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্ব সহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালায় যোগ দিয়ে তিনি এই কথা বলেন। সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি আরও বলেন, র্যাব, অ্যান্টি টেরোরিজম ইউনিট ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের সমন্বয়ে গঠিত ইন্টেন্সিভ পেট্রোল প্রোগ্রাম আজ থেকে কাজ শুরু করবে। এদিকে একটি গোষ্ঠী চাচ্ছে না দেশে স্থিতিশীল পরিস্থিতি বিরাজ করুক জানিয়ে বর্তমান সরকার মানবাধিকারের উপরে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে বলেও জানান আইজিপি। আমরা বিশেষ একটা ব্যবস্থা নেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, অ্যান্টি টেরোরিজম ইউনিট এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ 3 অর্গানাইজেশন মিলে তারা একটা ইন্টেন্সিভ পেট্রোল প্রোগ্রাম নিয়েছে। আজকের থেকে এটা বাস্তবায়িত হবে আশা করি। আমরা দেখি এইভাবে উন্নতি হয় কিনা, না হয় আমাদের অন্য স্ট্র্যাটেজি নিতে হবে। সারা দেশে ছিনতাই, সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতার অভিযোগ তুলে তার পদত্যাগের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতরাত 1:15টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এদিন মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপার্ক থেকে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ শেষে আবার বিক্ষোভ মিছিল নিয়ে ফিরে যায় শিক্ষার্থীরা। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে মিছিল শুরু হওয়ার আগেই রোববার সন্ধ্যার পর থেকে রাজধানীর কয়েকটি স্থানে ছিনতাই, ডাকাতির খবর পাওয়া যায়। এর মধ্যে রাজধানীর রামপুরা বনশ্রী এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে বিপুল পরিমাণ স্বর্ণ ও টাকা লুটের ঘটনা ঘটে। এতে আরও বিক্ষুব্ধ হয়ে ওঠেন শিক্ষার্থীরা। জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপ বলেছেন, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস মার্চের মাঝামাঝি সময় বাংলাদেশ সফর করবেন এবং কক্সবাজারের শিবিরে থাকা রোহিঙ্গাদের সঙ্গে দেখা করবেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎকালে জাতিসংঘের দূত এ তথ্য প্রকাশ করেন। বৈঠককালে তারা রোহিঙ্গা সংকট, এর সমাধানের নতুন উপায় অনুসন্ধান এবং বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের শিবিরে বসবাসরত 10 লাখেরও বেশি জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তার জন্য নতুন দাতাদের সম্পৃক্ত করার বিষয় নিয়ে আলোচনা করেন। অধ্যাপক ইউনুস উল্লেখ করেন, জাতিসংঘ চলতি বছরের শেষের দিকে রোহিঙ্গা সংকট নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন করবে। তিনি এই প্রসঙ্গে অস্ট্রেলিয়ার প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী জুলি বিশপকে এই গুরুত্বপূর্ণ সভায় মুখ্য ভূমিকা পালন করার আহ্বান জানান। সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ 103 পুলিশ কর্মকর্তার বিপিএম, পিপিএম পদক প্রত্যাহার করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব তৌসিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, 2018 সালের 30 ডিসেম্বর অনুষ্ঠিত বিতর্কিত 10ম জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যক্ষভাবে জড়িত নিম্নবর্ণিত 103 কর্মকর্তার অনুকূলে প্রদানকৃত বাংলাদেশ পুলিশ পদক 2018-এর বাংলাদেশ পুলিশ পদক বিপিএম, বাংলাদেশ পুলিশ পদক বিপিএম সেবা, রাষ্ট্রপতির পুলিশ পদক পিপিএম, রাষ্ট্রপতির পুলিশ পদক পিপিএম সেবা নির্দেশক্রমে প্রত্যাহার করা হলো। এবার মাই টিভি বিশেষ।
রাজনৈতিক পট পরিবর্তনের সময় ক্ষুব্ধ জনতা ফ্যাসিবাদী আওয়ামী সরকারকে উৎখাত করতে ছাত্র জনতা নেমে আসে রাজপথে। পালিয়ে যান শেখ হাসিনা, কিন্তু 6 মাস অতিবাহিত হলেও সড়কে ফেরেনি শৃঙ্খলা। চলছে লক্কর ঝক্কর বাস, যত্রতত্র রাস্তা পারাপার যেন নিত্যদিনের ঘটনা। ঘটছে দুর্ঘটনাও। উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বলছেন, রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করছেন তারা। শাকিল আহমেদ রাজীবের ক্যামেরায় আবু সাইদ উপর বিশেষ রিপোর্ট। রাজধানীর সড়কগুলো ক্রমেই হয়ে উঠছে বিশৃঙ্খল, যানজট যেন কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। রোড ডিভাইডারের নিরাপত্তা বেষ্টনীগুলো না থাকায় সৌন্দর্য হারাচ্ছে ঢাকা। পাশাপাশি অনেকেই ফুট ওভার ব্রিজ ব্যবহার না করে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন রাস্তাঘাট। তাড়াহুড়া করতে গিয়ে এভাবে পার হচ্ছে। যদি এগুলো একটু সংস্কার করে সেক্ষেত্রে আমরা ফ্লাইওভারটা ব্যবহার করতে পারবো। রাষ্ট্র সংস্কারের জন্য কাজ হচ্ছে, কিন্তু সেই সাথে সাথে এই আমাদের যেগুলো ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো খুব তাড়াতাড়ি সংস্কার করা খুবই জরুরি। ভাঙ্গাচুরা তো এটা সংস্কার করা উচিত, মানে পুরা শক্তভাবে আটকায় দেওয়া উচিত, যাতে মানুষ বাধ্য হয়ে ফুট ওভার ব্রিজ ব্যবহার করে। বাদ যাচ্ছে না পরিবহন পারাপারও, আর তাই হরামেশি ঘটছে দুর্ঘটনা, ঝরে যাচ্ছে তরতাজা প্রাণ। মানুষ এখান থেকে সরাসরি রাস্তা পার হইতে পারতেছে, এই কারণে মানুষ উপরে ওঠে না। এই কারণে আমরা তাড়াতাড়ি যাতে এটা সংস্কার হয় এটাই আমরা চাই। তো এগুলোও যাতে দ্রুত সংস্করণ করা হয়, তাহলে মানুষ আর এইভাবে যেমন আমিও যাচ্ছি, কিন্তু বাধ্য হয়ে যেতে হয়, কিছু করা থাকে না। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বলছেন, রাজনৈতিক পট পরিবর্তনের পর নগরীর সৌন্দর্য ফিরিয়ে আনতে কাজ করছেন তারা। একই সাথে সড়কে শৃঙ্খলা ফেরাতেও কাজ চলছে। ধ্বংসস্তূপ আসলে যেটা হয়েছে সেটা বিভিন্ন কারণেই হয়েছে, এবং এটা যে কোনো কারণে হোক, বাট উইল ট্রাই টু রিবিল্ড দিস, এবং আমরা করব, এটা আমাদের পরিকল্পনা আছে। ডেফিনেটলি এগুলো আমাদের ইনশাল্লাহ জুনের মধ্যে যতটুকু আমাদের বাজেট আছে এবছর ইনশাল্লাহ ডেলি ইন্টারিং এগুলো সম্পন্ন করতে পারবো ইনশাল্লাহ। রাজনৈতিক পট পরিবর্তনের পর যেভাবে রাষ্ট্রকে সংস্কারের জন্য বিভিন্ন কমিশন গঠন করা হয়েছে এবং সেসব কমিশন কাজ করছে রাষ্ট্রকে নতুনভাবে সাজাতে, কিন্তু ভিন্ন চিত্র আমরা দেখেছি যখন রাজনৈতিক পট পরিবর্তন ঘটে, তখন কিন্তু এভাবে বিক্ষুব্ধ জনতারা বিভিন্ন রাজধানীর যে সৌন্দর্য বর্ধনের জন্য যে ডিভাইডারগুলো করা হয়েছিল সেগুলো ভেঙে চুরে একাকার হয়ে গেছে। এই জন্য নগরবাসীর দাবি যাতে এগুলো নতুন করে সংস্কার করা হয় এবং রাজধানীর যে তিলোত্তম নগরী সেটি যেন আবারও ফিরে আসে। রামপুর এলাকা থেকে আবু সাইদ, মাই টিভি, ঢাকা। বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি নামকরণের দাবিতে রেললাইন অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা। এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে। সকাল 9:20 দিকে কালিয়াকৈর উপজেলার হাইটেক রেল স্টেশনের সামনে রেললাইন অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা জানান, বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির নামের পরিবর্তন করে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি নামকরণ করে গেজেট প্রকাশ করা হয়েছে, তবে তাদের এ নাম পছন্দ হয়নি। তাদের দাবি, বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি রাখতে হবে। জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী বলেন, শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে রেললাইন অবরোধ করেছে। দর্শক, এই মুহূর্তে কালিয়াকৈর থেকে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন প্রতিনিধি AKM শিশির। জি, আপনি জানেন যে সকাল থেকে গাজীপুরের কালিয়াকৈরের হাইটেক সিটি রেল স্টেশনে একটি ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করেছে। তো সেই রেলপথ অবরোধ করার কারণে ইতিমধ্যেই কিন্তু রেলপথে ভোগান্তির সৃষ্টি হয়েছে, এবং মূলত যে কারণে শিক্ষার্থীরা আন্দোলন করেছে সেটি হচ্ছে একটি ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবিতে। বেশ কিছুদিন আগে বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তন করে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি রাখা হয়েছে। তো তারপর থেকেই শিক্ষার্থীরা আন্দোলন করে আসছে সে নামের পরিবর্তন করে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি যাতে করা হয়, তার জন্য কিন্তু শিক্ষার্থীরা এখানে সকাল থেকে রেলপথ অবরোধ করছে। আমি যদি আপনাকে একটু দেখাতে চাই, এই মুহূর্তে কিন্তু হাইটেক সিটির যে রেল স্টেশনের অবস্থা, এখানে কিন্তু সেনাবাহিনী, পুলিশ এবং উপজেলা প্রশাসন সবাই কিন্তু এখানে উপস্থিত হয়েছে, এবং তারা কিন্তু দফায় দফায় শিক্ষার্থীদের বুঝিয়ে রেলপথ থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। শিক্ষার্থীরা কিন্তু আসলে তাদের দাবি না হওয়া পূরণ পর্যন্ত কিন্তু তারা এখানে অবস্থান করবে বলে জানিয়েছেন। আমি এই মুহূর্তে যদি একজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলতে চাই, একজন শিক্ষার্থী আমার সাথে রয়েছে, তার কাছে যদি একটু জানতে চাই আসলে কি কারণে আপনারা এখানে আন্দোলন করছেন। যৌক্তিক আন্দোলন দাবিটা হচ্ছে যে আমরা বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশের নামেই চাচ্ছি জিনিসটা। তো এই জন্য আমরা প্রশাসনের কাছে নিয়ম মাফিক আমরা আগাইছি, কিন্তু আমরা জিনিসটা ওইভাবে পাই নাই। মানে আন্দোলন এটা কতক্ষণ পর্যন্ত বলবৎ থাকবে? আন্দোলন তো বলা যাচ্ছে না, যতক্ষণ না পর্যন্ত আমরা উপর থেকে একটা মানে আশ্বাস পাচ্ছি। আমরা অনেকবার এইভাবে আশ্বাস পাই আসছি ছোটখাটো, কিন্তু আমরা
কোনো কার্যকর অবস্থান দেখতে পাই নাই। এখানে যারা সেনাবাহিনী অফিসার রয়েছেন এবং পুলিশ রয়েছেন তারা সবাই কিন্তু শিক্ষার্থীদের বুঝিয়ে এই রেলপথ থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করেছিলেন, কিন্তু শিক্ষার্থীরা সেটি মানেনি। তারা অবস্থান নিয়েছে যে পর্যন্ত উপর থেকে কোনো নির্দেশনা এবং কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়া হবে সে পর্যন্ত কিন্তু এই রেলপথ অবরোধ থাকবে বলে আমাকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছ থেকে গাজীপুরের কালেকোট থেকে সর্বশেষ অবরোধের পরিস্থিতি। শিশির, আপনাকে ধন্যবাদ। দীর্ঘদিনেও টেকসই সংস্কার না হওয়ায় জরাজীর্ণ হয়ে পড়েছে 90 দশকে নির্মিত ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালত ভবনটি। এতে চরম ঝুঁকি নিয়ে চলছে আদালতের কার্যক্রম। যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা, আর এমন আশঙ্কা নিয়ে কার্য পরিচালনা করতে হচ্ছে বিচারক, আইনজীবী ও বিচার প্রার্থী সহ আদালতের কর্মকর্তাদের। ভবনটি দ্রুত সময়ের মধ্যে টেকসই সংস্কার অথবা পুনর্নির্মাণের দাবি এখানকার আইনজীবী, বিচার প্রার্থী ও কর্মকর্তা সহ সংশ্লিষ্ট সকলের। প্রতিনিধি সাইদুল ইসলাম ফরাজুর রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান দিদাস। ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালত ভবন 90 দশকের শুরুতে 2 তলা বিশিষ্ট এই ভবনটি নির্মাণের পর অদ্যাবধি সংস্কার তো হয়নি, বরং 2006 সালে দ্বিতল এই ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ করে বানানো হয় 3 তলা। বর্তমানে ভবনটি জরাজীর্ণ হয়ে পড়া সহ ছাদের অংশ খসে পড়েছে। ভারী বৃষ্টিতে নষ্ট হয়ে যায় প্রয়োজনীয় নথিপত্র। এখানকার হাজতখানা সরিয়ে পার্শ্ববর্তী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে নেওয়া হয়েছে। ভবনে আগতদের নিরাপত্তায় দেখা দিয়েছে সংশয়। আদালত ভবনের ভিতরে প্রবেশের পর কার্য সম্পাদন করে বের হওয়া পর্যন্ত আতঙ্কে থাকেন বলে জানালেন ভুক্তভোগীরা। ভবনটা খুব ঝুঁকিপূর্ণ, ভিতরের অনেক পিলারের প্লাস্টার ভেঙে ভেঙে পড়তেছে। যারা বিচারকরা আছে তারা সবসময় শঙ্কায় থাকে যে কোন সময় কি দুর্ঘটনা হয়। এমন ঝুঁকিপূর্ণ একটা ভবনে আইন সেবা নিতে এসে তো আমরা অত্যন্ত আতঙ্কে থাকি। এগুলো তো কর্তৃপক্ষ এর দিকে কোনো নজর নিতেছে না। সংস্কার না করলে যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা হইতে পারে। প্রায় সময় ছাদের প্যালেস্তার খসে নিচে পড়ে, বর্ষায় তো বারান্দায় পানিও জমে যায়। দ্রুত এটি ভেঙে নতুন ভবন নির্মাণ এখন সময়ের দাবি, তা না হলে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। কোন সময় কার মাথায় পড়ে এটা অ্যাক্সিডেন্ট হয় এত বলা যায় না কিছু। আমরা দাবি করি ভবনটা নতুন করিয়া করা হোক। আস্তরণ দেখা যাইতেছে বিভিন্ন দিকে ধসে পড়ছে, তা মনে হয় নতুন একটি ভবন হইলে এটা সবার জন্য ভালো হবে। ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সভাপতি বলেন, ভবনে আগতদের নিরাপত্তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। দ্রুত এই ভবন ভেঙে নতুন ভবন নির্মাণ করা প্রয়োজন। আমি সরকারের কাছে, প্রশাসনের কাছে দাবি করব খুব দ্রুত সময়ের মধ্যে এই ভবনটি যে পরিত্যক্ত ঘোষণা করে ঝালকাঠিতে নতুন একটি যশস্বী ভবন দেওয়ার জন্য। দুর্ঘটনা থেকে বাঁচতে ভবনটি দ্রুত সময়ের মধ্যেই টেকসই সংস্কার বা পুনর্নির্মাণের দাবি এখানকার আইনজীবী, বিচার প্রার্থী সহ আদালত সংশ্লিষ্টদের। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। বন্ধ থাকা বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল 1 এর সম্প্রচারে ফিরতে বাধা নেই। এ সংক্রান্ত বিষয়ে দায়ের করা আপিল আবেদনের উপর সোমবার সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের নিয়মিত ও পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর 2010 সালের 27 এপ্রিল চ্যানেল 1 এর সম্প্রচার বন্ধ করে দেয়। বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন বিটিআরসি চ্যানেল 1 এর ফ্রিকোয়েন্সি বরাদ্দ বন্ধ করার পর টিভি চ্যানেলটির কর্তৃপক্ষ এ বিষয়ে হাইকোর্টে আবেদন করে, কিন্তু আবেদনটি খারিজ হয়ে যায়। সে সময় সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, অনুমতি না নিয়ে চ্যানেল 1 কর্তৃপক্ষ আমদানি করা সম্প্রচার যন্ত্রপাতি বিক্রি করেছে, আর সেজন্য চ্যানেলটি বন্ধ করা হয়েছে।